আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে এখনও চাপা পড়ে আছে বহু মানুষ। নিহত বেড়ে 812। সুদানে ভূমিধসে অন্তত 1000 জনের প্রাণহানি। গাজার নিয়ন্ত্রণ চেয়ে পর্যটন নগরী বানানোর মার্কিন পরিকল্পনা প্রত্যাখ্যান হামাসের। ইসরায়েলি হামলায় নিহত অর্ধশতাধিক। ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে বেলজিয়াম। মিয়ানমারে নির্বাচনের আগে বিদ্রোহীদের দমনে হামলা জোরদার জান্তার। হারানো অঞ্চল পুনর্দখলের চেষ্টাও। ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের আশা মোদির। ভেনেজুয়েলার সরকার পরিবর্তনের ষড়যন্ত্র করছে যুক্তরাষ্ট্র। অভিযোগ প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর। ক্যারিবীয় সাগরে মার্কিন নৌবহর মোতায়েনের তীব্র নিন্দা। এবং ট্রাম্পের শুল্ক নীতির চাপে মেক্সিকোতে চাকরি হারাচ্ছে হাজারো কর্মী। বাড়তি মজুরি, রাজনৈতিক সংস্কারে মারাত্মক সংকটে শিল্প খাত। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সাদিয়া তাসনিম। আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 812 জনে। আহত হয়েছেন অন্তত 2800 জন। এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বহু মানুষ। উদ্ধার তৎপরতায় নেমেছে সেনাবাহিনী, স্থানীয় প্রশাসন ও আন্তর্জাতিক সংস্থা। তবে মার্কিন প্রশাসনের বাজেট কাটছাঁটে জাতিসংঘের সহায়তা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এরই মধ্যে 10 কোটি আফগানি মুদ্রা সহায়তার ঘোষণা দিয়েছে তালেবান সরকার। আন্তর্জাতিক মহলও পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে। মাইলের পর মাইল শুধুই ধ্বংসস্তূপ। রোববার রাতে আকস্মিক ভূমিকম্পের পর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আফগানিস্তানের কুনার প্রদেশ। মুহূর্তের কম্পনে ভেঙে পড়েছে শত শত গ্রাম। মাটির নিচে চাপা পড়েছেন অসংখ্য মানুষ। হতাহত হয়েছেন হাজারো বাসিন্দা। আফটারশকে আরও ভেঙে পড়েছে ঘরবাড়ি। সবচেয়ে ক্ষতিগ্রস্ত কুনার হলেও নানগারহার, লাগমান, নুরিস্তান আর পাঞ্জশিরেও ভয়াবহ ক্ষতি হয়েছে। পাহাড়ি এলাকা আর দুর্বল অবকাঠামোর কারণে ত্রাণ পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। রেড ক্রস বলছে, হাসপাতালে জায়গা না থাকায় বহু আহতকে খোলা আকাশের নিচেই চিকিৎসা দেওয়া হচ্ছে। জাতিসংঘ জানিয়েছে তাদের টিম মাঠে থাকলেও অর্থ সংকটে উদ্ধার ও সহায়তা ব্যাহত হচ্ছে। মার্কিন সহায়তা কমে যাওয়ায় মানবিক কার্যক্রম অনেকাংশে থমকে গেছে। এ অবস্থায় ক্ষতিগ্রস্তদের প্রাথমিকভাবে 10 কোটি আফগানি মুদ্রা সহায়তার ঘোষণা দিয়েছে তালেবান সরকার। পাশে থাকার অঙ্গীকার করেছে আন্তর্জাতিক সম্প্রদায়ও। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর আফগানিস্তানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। গভীর শোক প্রকাশ করে জরুরি সহায়তার প্রস্তুতির কথা জানিয়েছে জাপানও। ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে তাদের মানবিক অংশীদাররা মাঠে সক্রিয় রয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। আফ্রিকার দেশ সুদানে ভয়াবহ ভূমিধসে মারা গেছেন অন্তত 1000 মানুষ। দেশটির পশ্চিমাঞ্চলের মাররা পাহাড়ের নিকটবর্তী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানায় বিদ্রোহী গোষ্ঠী দ্য লিবারেশন আর্মি। সম্প্রতি ভারী বৃষ্টিপাতের কারণে তারাসিন নামের গ্রামের অধিকাংশ জায়গা মাটি চাপা পড়ে। কেবল একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানানো হয়। দুর্যোগ মোকাবিলায় জাতিসংঘ ও অন্যান্য সংস্থার কাছে মানবিক সহায়তার আবেদন জানিয়েছে কর্তৃপক্ষ। উত্তর ভারতে ভারী বৃষ্টিতে দেখা দিয়েছে জলাবদ্ধতা। গুরুগ্রাম ও নয়াদিল্লির রাস্তা পানিতে ডুবে ব্যাহত হচ্ছে যান চলাচল। পাকিস্তানেও দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। নিহত হয়েছেন অন্তত 33 জন। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের। ভারতের উত্তরাঞ্চলে ভারী বর্ষণের কারণে রাস্তা পানিতে তলিয়ে গেছে। যানবাহন ও পথচারীরা জলাভূমির মধ্য দিয়ে চলাচল করছে। বৃষ্টির মৌসুমে ভারতে প্রায় 75% বার্ষিক বৃষ্টিপাত হয়। কৃষিক্ষেত্রের জন্য এটি অপরিহার্য হলেও অতিরিক্ত বৃষ্টি জলাবদ্ধতার কারণ হয়ে দাঁড়ায়। এদিকে ভারতের অতিরিক্ত পানি ছাড়ার কারণে পাকিস্তানের নদী এবং বাঁধে চাপ বেড়েছে। রাভি, সুতলেজ ও চেনাব নদীর বন্যায় হাজার হাজার বাড়ি ধ্বংস হয়েছে। লাখ লাখ মানুষকে অস্থায়ী শিবিরে আশ্রয় নিতে হয়েছে। পাকিস্তানে পাঞ্জাব প্রদেশে চেনাব নদীর তীরবর্তী বহু এলাকা প্লাবিত হয়েছে। সিয়ালকোট, চিনিয়ট সহ অন্যান্য এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চলছে। প্রদেশে 511টি ত্রাণ শিবির, 351টি চিকিৎসা কেন্দ্র, 321টি পশুপালন কেন্দ্র খোলা হয়েছে। 15,000 পুলিশ মোতায়েন করা হয়েছে। পুনর্বাসন খরচ কোটি কোটি রুপি ছাড়াতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। নাদিম মারজান, সময় সংবাদ।
আন্তর্জাতিক মহলের চাপ উপেক্ষা করেই প্রতিদিন গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গেল একদিনে ইসরায়েলি হামলায় অর্ধ শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন বহু মানুষ। এরই মধ্যে গাজাকে পর্যটন ও প্রযুক্তির নগরী বানানোর মার্কিন পরিকল্পনাকে প্রত্যাখ্যান করেছে হামাস। এদিকে ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে ইউরোপের দেশ বেলজিয়ামও। গাজায় প্রতিদিনই নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু বাহিনী। স্থানীয় সময় সোমবারও গাজা সিটির আবাসিক এলাকা এবং শেখ রাদোয়ান অঞ্চল সহ উপত্যকাটির বিভিন্ন স্থানে ট্যাঙ্ক ও বোমা হামলা চালায় দখলদাররা। এছাড়া অব্যাহত আছে বিমান হামলাও। এ নিয়ে গেল একদিনে বহু মানুষ হতাহত হয়েছেন। এমনকি ঘরবাড়ি ধ্বংসের পাশাপাশি জোর করে বাসিন্দাদের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে সরানো হচ্ছে বলে অভিযোগ করেছে স্থানীয়রা। এদিকে চলমান হামলায় খাদ্য বাসস্থান ধ্বংসের পাশাপাশি উপত্যকাটির শিশুরা বঞ্চিত হচ্ছে মৌলিক অধিকার শিক্ষা থেকেও। যুদ্ধ ও হামলার কারণে 6.5 লাখের বেশি শিশু শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত। স্কুল ও বিশ্ববিদ্যালয় ধ্বংস, শিক্ষক শিক্ষার্থী নিহত হওয়ায় শিক্ষা ব্যবস্থা এমন ভঙ্গুর হয়েছে বলে জানান বিশ্লেষকরা। শিক্ষকরা ছোট ছোট গ্রুপে শিক্ষাদান করছেন, আর এসবের কারণে শিশুদের মানসিক স্বাস্থ্য ও শেখার উন্নতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও জানান অনেকে। এরই মধ্যে গাজাকে পর্যটন ও প্রযুক্তির নগরী বানানোর মার্কিন পরিকল্পনাকে প্রত্যাখ্যান করেছে হামাস। গাজা বিক্রয়ের জন্য নয়, এটা দেশের অংশ বলে জানিয়েছে গোষ্ঠীটি। এছাড়াও 10 বছরের জন্য উপত্যকাটির নিয়ন্ত্রণ চেয়েছে যুক্তরাষ্ট্র। এই পরিকল্পনাকে অন্যায় আর অমানবিক বলে আখ্যা দিয়েছে হামাস সহ স্থানীয় বাসিন্দারা। নাদিম মারজান, সময় সংবাদ। গাজা যুদ্ধবিধ্বস্ত মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছে দিতে অভিযানে নেমেছেন 44টি দেশের কয়েকশো কর্মী। স্পেনের বার্সেলোনা থেকে গাজার উদ্দেশ্যে রওনা হয়েছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। এতে আছেন সুইডিশ জলবায়ু আন্দোলনের মুখপাত্র গ্রেটা থানবার্গো। ইসরায়েলে দীর্ঘ অবরোধ ভাঙার স্বপ্ন নিয়ে যাত্রা করেছে এই বহর। বার্সেলোনার বন্দরে হাজারো মানুষের করতালি, স্লোগান আর চোখের জলে বিদায় জানানো হলো গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে। আরবিতে সুমুদ মানে অটলতা বা অবিচল প্রতিরোধ। যদিও বৈরী আবহাওয়ার কারণে গাজার উদ্দেশ্যে রওনা দেয়া এই ফ্লোটিলাকে বার্সেলোনায় ফিরিয়ে নেওয়া হয়েছে। খুব দ্রুত পুনরায় যাত্রা শুরুর বিষয়ে আশাবাদী অধিকার কর্মীরা। এর আগে ডজন ডজন নৌযানে পাড়ি জমানোর উদ্দেশ্যে জড়ো হন শতাধিক কর্মী। 44টি দেশের মানুষ গাজার অবরুদ্ধ শিশুদের পাশে দাঁড়িয়েছেন। তাদের হাতে ব্যানার, জাহাজে বোঝায় ওষুধ, খাবার, মানবিক সহায়তা। এই অভিযানে আছেন গ্রেটা থানবার্গো। সাংবাদিকদের তিনি জানান, তার মনে একই সঙ্গে শোক, আনন্দ, সংহতি আর গভীর উদ্বেগ কাজ করছে। ধীরে ধীরে আরো বেশি সংখ্যক মানুষ গাজাবাসীর পাশে দাঁড়াচ্ছে। ইসরায়েলের ভয়াবহ নৃশংসতা, গণহত্যাকে উপলব্ধি করতে পারছে। আজকের মূল বিষয় আমাদের সমুদ্র যাত্রা নয়, বরং আসল গল্পটা ফিলিস্তিনের, যেখানে ইচ্ছাকৃতভাবে মানুষকে বেঁচে থাকার ন্যূনতম অধিকার থেকেও বঞ্চিত করা হচ্ছে। আয়োজকরা বলছেন, বৈশ্বিক নেতৃত্ব যখন ব্যর্থ, তখন সাধারণ মানুষই এগিয়ে এসেছে গাজার ক্ষুধার্ত মানুষের পাশে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এর মধ্যে সতর্ক করেছেন, গাজার একাংশ দুর্ভিক্ষের দ্বার প্রান্তে। গেমস অফ থ্রোনস নামের বিখ্যাত সিরিজের অভিনেতা লিয়াম কানিংহাম যোগ দিয়েছেন তাদের এই আন্দোলনে। একজন মানুষ হয়ে আমি একদল মানুষকে অন্য দল মানুষের সঙ্গে এমন অন্যায় আচরণ করতে দেয়া মেনে নিতে পারেনি। ফিলিস্তিনি, ইসরায়েলি, আরব কিংবা ইহুদি, সবাই আমার কাছে একই। মানবজাতির ভবিষ্যৎই চরম ঝুঁকির মুখে। আমি চুপচাপ বসে থাকতে পারিনি। এবারের বহরে যোগ দিচ্ছে গ্রিস, ইতালি, তিউনিসিয়া থেকেও আরো নৌযান। তাদের স্বপ্ন গাজাবাসীর হাতে খাবার ও ওষুধ পৌঁছে দেয়া। জুন মাসে গ্রেটা থানবার্গের নেতৃত্বে একইভাবে যাত্রা করেছিল আরেক ফ্লোটিলা। তবে সেই জাহাজ গন্তব্যে পৌঁছানোর আগেই মানবাধিকার কর্মীদের আটক করে ইসরায়েল। তারা যুক্তি দেখায় হামাসের কাছে অস্ত্র পৌঁছানো ঠেকাতে তাদের এ পদক্ষেপ। একদিকে যুদ্ধ আর ধ্বংসস্তূপে ভাঙা শহর, অন্যদিকে ভূমধ্যসাগরের ঢেউ বেয়ে এগিয়ে চলা আশার নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। এ জাহাজ গাজার দরজায় পৌঁছাতে পারবে কিনা তা নিয়ে শঙ্কা রয়েই গেছে। তবে বিশ্বজুড়ে সহানুভূতির এই জাগরণের প্রশংসা করছেন অনেকেই। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। পবিত্র আল আকসা মসজিদ ধ্বংস করতে নতুন ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ফিলিস্তিনের জেরুজালেম কর্তৃপক্ষ অভিযোগ করেছে, মসজিদটির খুব কাছেই অবৈধ খনন কার্যক্রম চালাচ্ছে দখলদার বাহিনী। এতে উমাইয়া যুগের ইসলামী নিদর্শনগুলো ধ্বংসের পাশাপাশি তথ্য বিকৃতের আশঙ্কা রয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা।
পবিত্র আল-আকসা মসজিদের ঐতিহাসিক পরিচয় মুছে দিতে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে ইসরায়েল। মসজিদটির নিচে অবৈধভাবে খনন কাজ চালিয়ে ইসলামী নিদর্শন ধ্বংস করছে ইসরায়েল, এমন অভিযোগ করেছে ফিলিস্তিনের জেরুজালেম কর্তৃপক্ষ। ফাঁস হওয়া একটি ভিডিওতে দেখা গেছে ইসরায়েলি বাহিনী এই স্পর্শকাতর স্থানে অবৈধ খনন কার্যক্রম চালাচ্ছে। ফিলিস্তিন প্রশাসনের দেয়া এক বিবৃতিতে জানানো হয়, উমাইয়া যুগের ইসলামী নিদর্শনগুলো উদ্দেশ্যমূলকভাবে ধ্বংস করছে ইসরায়েল, যেগুলো মুসলমানদের এই স্থাপনার বৈধ মালিকানা প্রমাণ করে। ইসলামী প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো ধ্বংস করার মাধ্যমে আল-আকসার ঐতিহাসিক পরিচয় মুছে ফেলার পাশাপাশি তথাকথিত টেম্পল মাউন্ট দাবির পক্ষে তথ্য বিকৃত করার চেষ্টা করছে জায়নবাদীরা। জেরুজালেমের গভর্নরেট আরও জানিয়েছে, এই খনন কাজ গোপনে করা হচ্ছে, যা আন্তর্জাতিক তদারকির বাইরে এবং আল-আকসা মসজিদের ভিত্তি ঐতিহাসিক নিদর্শনগুলোর জন্য গুরুতর ঝুঁকি তৈরি করছে। যদিও গভর্নরেট ইসরায়েলের খনন কার্যক্রমে সুনির্দিষ্ট স্থান উল্লেখ করেনি, তবে অভিযোগ রয়েছে ইসরায়েল বহু বছর ধরে আল-আকসা মসজিদের নিচে সুড়ঙ্গ খনন করছে। এর সবই পূর্ব জেরুজালেমকে ইহুদিকরণ পরিকল্পনার অংশ। আল-আকসা মসজিদ মুসলিমদের জন্য বিশ্বের তৃতীয় পবিত্রতম স্থান, তবে ইহুদিরা এই এলাকাকে টেম্পল মাউন্ট নামে ডাকে। তাদের দাবি, প্রাচীনকালে এখানে দুটি ইহুদি মন্দির ছিল। 1967 সালের আরব ইসরায়েল যুদ্ধের সময় পূর্ব জেরুজালেম দখল করে ইসরায়েল। 1980 সালে তেল আবিবের সাথে পুরো জেরুজালেম শহরকে যুক্ত করলেও তাতে স্বীকৃতি দেয়নি আন্তর্জাতিক সম্প্রদায়। শেখ সাদি মারজান, সময় সংবাদ। অধিকৃত পশ্চিম তীরে তীব্র পানি সংকটে ভুগছেন ফিলিস্তিনিরা। স্থানীয়দের অভিযোগ, দখলদাররা বারবার পানির সরবরাহ লাইন ভেঙে দিচ্ছে, দখল করছে প্রাকৃতিক ঝর্ণা। এতে শুকিয়ে গেছে খালবিল। বাধ্য হয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে বোতলে পানি সংগ্রহ করতে হচ্ছে ফিলিস্তিনিদের। গাজায় ইসরায়েলের অমানবিক আগ্রাসনের পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরেও অব্যাহত আছে দখলদারদের নিষ্ঠুরতা। বসতি স্থাপনকারীরা পানি সরবরাহের সব ধরনের ব্যবস্থা প্রায় অচল করে রেখেছে। ধীরে ধীরে তীব্র আকার ধারণ করছে পানি সংকট। অঞ্চলটির আশপাশের বিভিন্ন এলাকায় ব্যাহত হচ্ছে কৃষিকাজ। রামাল্লার কাছে আইন সামিয়া কূপে প্রবেশ করে তা নষ্ট করে যায় বসতি স্থাপনকারীরা। ফিলিস্তিনের রামাল্লায় পানি আনতে লাইন ধরে দাঁড়িয়ে থাকে নারী ও শিশুরা। বোতল গ্যালনে করে ভরে নিতে হচ্ছে ঝর্ণার পানি। বসতবাড়িতে পানি সরবরাহ সপ্তাহে মাত্র 2 দিন আসে, তাও আবার অনিশ্চিত। হেব্রনের কাছে আল খায়ের গ্রামে ফিলিস্তিনিদের পানির ট্যাঙ্কের চারপাশে অবস্থান নেয় ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। একাধিকবার মেরামতের পরও পাইপ ও পাম্প ভেঙে পড়ায় ঘন্টার পর ঘন্টা পানিবিহীন কাটাতে হয় স্থানীয়দের। ইসরায়েলি বসতি স্থাপনকারীরা পানির সব পাইপ ভেঙে দিয়েছে। আমরা বহুবার মেরামত করার চেষ্টা করছি, কিন্তু ওরা আবারও নষ্ট করে দেয়। পানির চাপ বন্ধ হয়ে কূপও বন্ধ হয়ে যায়, আর কূপ বন্ধ হয়ে গেলে সেটি বড় সমস্যা। জর্ডান উপত্যকার বারদালা গ্রামে শুকিয়ে গেছে খাবার পানির ট্যাঙ্ক। স্থানীয় সমিতির প্রধান জানান, এটি আর শুধু প্রাকৃতিক সংকট নয়, বরং পরিকল্পিতভাবে পানি কমিয়ে ফিলিস্তিনিদের উচ্ছেদ করার কৌশল। শুকিয়ে যাচ্ছে খামার, পশুর খাবারের ঘাসও নেই। আইন আল আউজার খালও এখন শুকনো। আগে নদীর মতো প্রবাহ থাকলেও বসতি স্থাপনকারীরা পানি ঘুরিয়ে নেওয়ায় এক ফোঁটাও নেই। গ্রামবাসী জানান, একসময় এই ঝর্ণায় জীবন দিত স্থানীয়দের, অথচ এখন এই ঝর্ণায় বসতি স্থাপনকারীদের আনন্দে স্নান করতে দেখা যায়। মানবাধিকার সংগঠন বেতসেলেমের মতে, বসতি স্থাপনকারীদের খামারে পানির প্রাচুর্য থাকলেও ফিলিস্তিনিরা পানির জন্য হাহাকার করছে। জাতিসংঘ বলছে, বছরের প্রথম 6 মাসেই পানি অবকাঠামোতে 62 বার হামলা চালিয়েছে বসতি স্থাপনকারীরা। ফিলিস্তিনিদের অভিযোগ, পানির ওপর এ নিয়ন্ত্রণ ভূমি দখলের আরেকটি কৌশল। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। মিয়ানমারে নির্বাচনের আগে বিদ্রোহীদের দমনে বিভিন্ন অঞ্চলে হামলা জোরদার করেছে জান্তা সরকার। এতে নিহত হচ্ছেন বহু মানুষ, চলে যেতে হচ্ছে বাড়িঘর ছেড়েও। এমনকি নির্বাচনের জন্য নিয়ন্ত্রিত অঞ্চল পুনঃদখলের চেষ্টাও চলছে। এমনই এক হামলায় ধ্বংস হয়েছে 125 বছরের ঐতিহাসিক গোকটেক ব্রিজ। এর মধ্যে মিয়ানমারের ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের আশা প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নির্বাচনী প্রস্তুতি মাথায় রেখে তিয়ানজিনে এসসিও সম্মেলনে এশিয়ার নেতাদের সঙ্গে যোগ দেন মিয়ানমারের সামরিক জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইং। এ সময় বিশেষ বৈঠকে বসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। মিয়ানমারের নির্বাচন ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক হওয়ার আশা প্রকাশ করেন মোদী। এছাড়াও তিনি ভারত নির্দেশিত শান্তি প্রক্রিয়ার সমর্থন জানিয়েছেন। তবে পশ্চিমা দেশ ও মানবাধিকার সংগঠনরা নির্বাচনের বাস্তবতা নিয়ে সন্দিহান।
মিয়ানমারের ৩৩০টি উপজেলার মধ্যে ১৪৪টি বিদ্রোহী বাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও ৭৯টিতে চলছে লড়াই। জান্তার লক্ষ্য হলো নির্বাচন শুরুর আগে এই সব এলাকা দখল করা, যাতে তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে নিয়ন্ত্রণ প্রদর্শন করতে পারে। বিদ্রোহীরা জানায় যেসব এলাকা এখনও জান্তার নিয়ন্ত্রণে, নির্বাচনে সেখানে অংশগ্রহণ করা প্রায় অসম্ভব। থাবেইকিন, নাওংকিও, মোবেই ও ডেমোসো অঞ্চলে জান্তা সেনারা বিদ্রোহীদের হটিয়েছে। গ্রাম ও শহরে বিমান হামলা ও আর্টিলারি ব্যবহার করছে, এতে সাধারণ মানুষের মৃত্যু হচ্ছে, চলে যেতে হচ্ছে বাড়িঘর ছেড়েও। জাতীয় ঐক্য সরকার এনইউজি ইউনেস্কোকে জানিয়েছে উত্তরের শান রাজ্যের গোকটেক ব্রিজ ধ্বংস করা হয়েছে। ১২৫ বছর বয়সী ব্রিজটি মান্দালয় থেকে লাশিওতে চলাচল করা রেলপথের অংশ ছিল। এনইউজি আরও অভিযোগ করেছে জান্তা বাহিনী প্রায় সাংস্কৃতিক ও ঐতিহাসিক স্থান ধ্বংস করে। ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত ২৩১টি ঐতিহাসিক ও ধর্মীয় স্থান ধ্বংসের তথ্য তারা জানিয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। ক্যারিবীয় সাগরে নৌবহর মোতায়েন করে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সরকার পরিবর্তনের ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। রাজধানী কারাকাসে ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়ে বলেন, রিপাবলিকান নেতা মার্কো রুবিও দক্ষিণ আমেরিকায় রক্তপাত ঘটিয়ে ট্রাম্পের নাম ইতিহাসে রক্তাক্ত করতে চাইছেন, যদিও আগে থেকেই মাদক নিয়ন্ত্রণের কথা বলে আসছে মার্কিন প্রশাসন। স্থানীয় সময় সোমবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে একটি সংবাদ সম্মেলন করেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এ সময় মার্কিন প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন তিনি। বলেন, যুক্তরাষ্ট্র ৮টি যুদ্ধজাহাজ, ১২০০ মিসাইল ও একটি পারমাণবিক সাবমেরিন তার দেশের দিকে তাক করে রেখেছে। তিনি আরও বলেন, এটি অন্যায্য, অনৈতিক ও রক্তক্ষয়ী যুদ্ধের হুমকি। মাদুরো সরাসরি ট্রাম্পকে সতর্ক করে বলেন, রিপাবলিকান নেতা মার্কো রুবিও দক্ষিণ আমেরিকায় রক্তপাত ঘটিয়ে ট্রাম্পের নাম ইতিহাসে রক্তাক্ত করতে চাইছেন। তিনি আরও দাবি করেন, এ ধরনের পদক্ষেপ পুরো মহাদেশ জুড়ে ভয়াবহ যুদ্ধ ডেকে আনবে। শুধু সমালোচনা নয়, আলোচনার বার্তাও দিয়েছেন মাদুরো। যুক্তরাষ্ট্রকে শান্তির পথে আসার আহ্বান জানিয়ে বলেন, ভেনেজুয়েলার সঙ্গে সহযোগিতা চাইলে সবসময় বন্ধুত্বের হাত বাড়ানো হবে। তবে যুক্তরাষ্ট্রের অভিযোগ, মাদুরো সরকারের উচ্চ পর্যায়ের অনেকে কার্টেল দে লস সোলেস নামে একটি নেটওয়ার্কের মাধ্যমে মাদক পাচারে জড়িত। এ নিয়ে ভেনেজুয়েলার রাজনৈতিক বিতর্ক তীব্র হলেও মাদুরো সব অভিযোগ অস্বীকার করে আসছেন। বিশেষজ্ঞরা বলছেন, সরাসরি মাদুরোকে প্রমাণ করা কঠিন হলেও তার ঘনিষ্ঠ মহলের অনেকে অতীতে মাদক পাচার মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। নাদিম মারজান, সময় সংবাদ। ট্রাম্পের শুল্ক নীতির কারণে মেক্সিকোর সীমান্ত শহরে চাকরি হারাচ্ছে হাজার হাজার কর্মী। বাড়তি মজুরি, রাজনৈতিক সংস্কার আর মার্কিন শুল্ক সব মিলিয়ে শহরটির শিল্প খাত পড়েছে এখন মারাত্মক সংকটে। চলতি বছর জুন পর্যন্ত চাকরি হারিয়েছে প্রায় ১৪,০০০ কর্মী। মেক্সিকোর অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প কেন্দ্র হিসেবে পরিচিত দেশটির সীমান্ত শহর সিউদাদ হুয়ারেজ, যেখানে কারখানা শিল্প শহরের মোট চাকরির প্রায় ৬০% যোগান দেয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী শুল্ক নীতির প্রভাব পড়েছে শহরটির শিল্প কারখানাগুলোতে। ইস্পাত, অ্যালুমিনিয়াম, টেক্সটাইল ও গাড়ি শিল্পের ওপর শুল্ক আরোপের অনেক কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক কারখানা কর্মী ছাঁটাই করেছে, আর কিছু কারখানা পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে। ট্রাম্পের শুল্ক নীতির পাশাপাশি মরার ওপর খাড়ার ঘা হয়ে আছে মজুরি বৃদ্ধি এবং বিনিয়োগ কমে যাওয়া। ২০১৯ সালের পর থেকে উত্তর মেক্সিকোয় ন্যূনতম মজুরি ১৩৭% বেড়েছে। এর ফলে বেড়েছে উৎপাদন ব্যয়। অন্যদিকে বিচার বিভাগীয় সংস্কার নিয়ে আস্থা হারায় বিদেশি বিনিয়োগকারীরা। মেক্সিকোর জাতীয় পরিসংখ্যান ও ভূগোল ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী গেল ২ বছরে হুয়ারেজ শহরে চাকরি হারিয়েছে ৬৪,০০০ কর্মী, যেখানে চলতি বছর ৬ মাসেই চাকরি হারিয়েছে প্রায় ১৪,০০০। জিনাতারা জশোয়া, সময় সংবাদ। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা আধিপত্য বিরোধী বিকল্প বিশ্ব ব্যবস্থার ডাক দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিয়ানজিনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিও সম্মেলনে একাধিক কেন্দ্রভিত্তিক বিশ্ব গড়ার আহ্বান জানান তিনি। এসসিওভুক্ত দেশগুলোকে ২ বিলিয়ন ইউয়ান অনুদান এবং ১০ বিলিয়ন ইউয়ান ঋণ সহায়তারও ঘোষণা দিয়েছে চীন। অন্যদিকে সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে নিজেদের পারস্পরিক সম্পর্ক আরও জোরদারের কথা জানান রুশ প্রেসিডেন্ট পুতিন এবং ভারতের প্রধানমন্ত্রী মোদি।
মার্কিন শুল্ক আরোপের ঝড়ে যখন বিশ্ব অর্থনীতি ব্যতিব্যস্ত তখন নতুন বিশ্ব ব্যবস্থার ডাক দিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিয়ানজিনে অনুষ্ঠিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিও সম্মেলনে তিনি বলেন, শীতল যুদ্ধের মানসিকতা বাদ দিয়ে সব দেশকে একাধিক কেন্দ্রভিত্তিক বিশ্ব গড়ার পথে হাঁটতে হবে। বৈশ্বিক অস্থিরতার মাঝেও সংস্থাটি সাংহাই স্পিরিট ধরে রেখেছে বলে দাবি শির। ভবিষ্যতে আরও ন্যায্য ও সমতা ভিত্তিক বৈশ্বিক শাসন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান তিনি। এছাড়াও সদস্য দেশগুলোকে 2 বিলিয়ন ইউয়ান বা $28 কোটি সহায়তা এবং 10 বিলিয়ন ইউয়ান ঋণের প্রতিশ্রুতি দিয়েছে চীন। একই সঙ্গে যৌথ বাজার ও বিনিয়োগ বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রেসিডেন্ট শি। আমরা বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থাকে সমর্থন করি, ন্যায্য ও সমতাপূর্ণ বৈশ্বিক শাসন ব্যবস্থা গড়ে তোলার পক্ষে কাজ করছি। ইউরেশিয়ায় শান্তি স্থাপনে সংস্থাটির ভূমিকার প্রশংসা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সহযোগিতা ও পারস্পরিক আস্থার পরিবেশকে শক্তিশালী করার জন্য এসসিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এতে ইউরেশিয়ায় স্থিতিশীলতা, নিরাপত্তা এবং শান্তিপূর্ণ উন্নয়নের নতুন ব্যবস্থার পথ তৈরি হয়েছে। অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্ত্রাসবাদের বিরুদ্ধে যৌথ লড়াইয়ের আহ্বান জানিয়ে বলেন, এসসিও বহুপাক্ষিকতা ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব ব্যবস্থার দিশারি হতে পারে। ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের ঐক্যের ওপর বরাবরই জোর দিয়ে আসছে। এতে এসসিও দেশগুলোর অবদান উল্লেখযোগ্য। সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন পুতিন ও মোদি। বৈঠকে দুই দেশের মধ্যে বিভিন্ন স্তরের সহযোগিতা জোরদার হওয়ার পাশাপাশি বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক ইতিবাচক ধারায় এগোচ্ছে বলে জানান রুশ প্রেসিডেন্ট। আর কঠিন পরিস্থিতিতেও ভারত রাশিয়া সবসময় কাঁধে কাঁধ মিলিয়ে চলেছে বলে জানান মোদি। এবারের এসসিও সম্মেলনে 20টির বেশি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান অংশ নিচ্ছেন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের জেরে চীন ও ভারতের সম্পর্ক জোরদার হচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। সাংহাই সম্মেলনের ফাঁকে মোদি, শি ও পুতিনের খোশ গল্পের ভিডিও ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। আর এই 3 দেশের নেতৃত্বে নতুন জোটের সম্ভাবনা দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। প্রতিদ্বন্দ্বী চীনের প্রেসিডেন্টের সাথে খোশ গল্পে মেতে আছেন ভারতের প্রধানমন্ত্রী। সে সময় তাদের মাঝে উপস্থিত ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। ইন্টারনেট জুড়ে ভেসে বেড়াচ্ছে এমন একটি ভিডিও, আর তাতে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন নেটিজেনরা। শি জিনপিং, নরেন্দ্র মোদী ও ভ্লাদিমির পুতিনের এই ভিডিও দেখে অনুমান করা যায় এই 3 রাষ্ট্রপ্রধানের মধ্যে নতুন এক ঐক্য তৈরি হচ্ছে। পাশাপাশি নতুন বার্তা দেয়া হচ্ছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর প্রতি। নতুন জোট যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে তা বলার অপেক্ষা রাখে না। কারণ নয়াদিল্লিকে বেজিংয়ের আঞ্চলিক প্রতিপক্ষ হিসেবে দাঁড় করাতে কয়েক দশক ধরে কঠোর পরিশ্রম করেছে ওয়াশিংটন। এছাড়া দেশ দুটির মধ্যে সীমান্ত নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্ব রয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের পণ্যের উপর নতুন করে শুল্ক আরোপ করেন। তাতে সমস্যায় পড়ে বিভিন্ন দেশের ব্যবসায়ীরা। বিশেষ করে ভারতের উপর আরোপ করা হয় অতিরিক্ত 50% শুল্ক। আর এতে ফাটল ধরে নয়াদিল্লি ওয়াশিংটনের বন্ধুত্বে। ট্রাম্পের শুল্ক আরোপ তোয়াক্কা না করেই রাশিয়া ও চীনের সাথে সম্পর্ক উন্নয়নের প্রতি মনোযোগ দেয় ভারত। বিশ্লেষকরা মনে করছেন নয়াদিল্লি ও বেজিংয়ের মধ্যকার সম্পর্ক উন্নয়নের পেছনে ট্রাম্পের অবদান সবচেয়ে বেশি। তার সিদ্ধান্তের কারণেই শি ও মোদি এত সহজেই এতটা কাছাকাছি আসতে পেরেছেন। পাশাপাশি নতুন একটি শক্তিশালী জোট তৈরি হওয়ারও সম্ভাবনা দেখা দিয়েছে। শেখ সাদি মার্জান, সময় সংবাদ। কলকাতায় তৃণমূল কংগ্রেসের ভাষা আন্দোলনের প্রতিবাদ মঞ্চ ভেঙে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, ক্ষমতাসীন বিজেপির নির্দেশেই এ কাজ করেছে সেনারা। কলকাতা থেকে সুব্রত আচার্যের রিপোর্ট, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। সোমবার দুপুরে কলকাতার মেয়র রোডে তৃণমূল কংগ্রেসের মঞ্চ ভেঙে ফেলে সেনা সদস্যরা। খবর পেয়ে সরাসরি ঘটনাস্থলে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, তাকে দেখে সেনারা দ্রুত এলাকা ছেড়ে যায়। সেনাবাহিনী জানিয়েছে মাত্র 2 দিনের অনুমতি পেলেও মাত্র 1 মাস ধরে কর্মসূচি চলায় মঞ্চ সরানো হয়েছে। মমতা অভিযোগ করে বলেন, বিজেপির নির্দেশেই সেনারা এমন পদক্ষেপ নিয়েছে। অনুমতি নিয়েই কর্মসূচি চলছিল দাবি করে তিনি আরো বলেন, নেতাকর্মীদের না জানিয়েই মঞ্চ ভাঙা হয়েছে। আমি যখন এখানে আসছিলাম, আপনারা অনেকে ছবিও পেয়েছেন, প্রায় 200-র মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল। আমি বললাম, why you are running away? You are my friend.
উই আর প্রাউড অফ ইউ। ইট ইজ নট, এটা আপনাদের দোষ নয়। আপনারা বিজেপির কথায় করেছেন, দিল্লির কথায় করেছেন, দিল্লির ডিফেন্স মিনিস্টারের কথায় করেছেন, এটুকু বুদ্ধি আমাদের আছে। বিভিন্ন রাজ্যে বাংলা ভাষাভাষীদের ওপর নির্যাতনের প্রতিবাদে 27 আগস্ট থেকে বাংলা ভাষার মর্যাদার দাবিতে রাজ্য জুড়ে আন্দোলন চালিয়ে আসছে তৃণমূল কংগ্রেস। মঞ্চ ভাঙার প্রতিবাদে মঙ্গলবার রাজ্যে 2 ঘন্টার প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছেন মমতা। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। 14 বছর পর প্রথমবারের মতো অপরিশোধিত তেল রফতানি করল সিরিয়া। সোমবার তার্তুস বন্দর থেকে 6 লাখ ব্যারেল ভারী অপরিশোধিত তেল রফতানির খবর নিশ্চিত করেছে দেশটির জ্বালানি মন্ত্রণালয়। 2010 সালে সিরিয়া প্রতিদিন প্রায় 3,80,000 ব্যারেল তেল রপ্তানি করত, কিন্তু প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের আগে দীর্ঘ যুদ্ধ অর্থনীতি অবকাঠামো ধ্বংস করে দেয়। এবার তার্তুস বন্দর থেকে নিসোস ক্রিস্টিনা নামের ট্যাঙ্কারে তেল রপ্তানি করা হয়েছে। দেশি জ্বালানি মন্ত্রণালয়ের সহকারী পরিচালক জানান, এই তেল বিক্রি করেছে আন্তর্জাতিক ট্রেডিং কোম্পানি বিসার্ফ এনার্জি। আরেক কর্মকর্তা বলেন, উৎপাদন রপ্তানির মাধ্যমে সিরিয়ার বাজারে জ্বালানি ঘাটতি কাটাতে সুবিধা হবে। পাশাপাশি আন্তর্জাতিক কোম্পানিগুলোর আগ্রহ প্রমাণ করছে সিরিয়া আবারও বৈশ্বিক বাজারে ফেরার সুযোগ পাচ্ছে বলে মনে করেন অনেকে। আসাদ সরকার পতনের পর যুক্তরাষ্ট্র সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। ফলে নতুন প্রশাসন এখন তেল গ্যাস খাত পুনর্গঠন ও বিদেশি বিনিয়োগ আকর্ষণে উদ্যোগী। নাদিম মারজান, সময় সংবাদ। ইন্দোনেশিয়ার বিভিন্ন শহরে আবারও রাস্তায় নেমেছেন শত শত শিক্ষার্থী। দমনপীড়নের শঙ্কা থাকলেও নিরাপত্তা বাহিনীর উপস্থিতি উপেক্ষা করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। মাকাসার, জোগজাকার্তা আর লাম্পুং শহরে সোমবার ভিড় জমান হাজারো শিক্ষার্থী ও নাগরিক সমাজের সদস্যরা। ব্যানার প্ল্যাকার্ড হাতে পুলিশের সংস্কারের দাবি জানান তারা। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর আশ্বাসেও সন্তুষ্ট নন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, আইন প্রণেতাদের বাড়তি সুযোগ সুবিধা কমালেও মূল দাবি পূরণ হয়নি। এদিন নিহতদের স্মরণে সমাবেশ করে সরকারের কাছে সম্পদ বাজেয়াপ্ত বিল সহ বিভিন্ন সংস্কারের দাবি তোলেন শিক্ষার্থীরা। ইতালির সিসিলি দ্বীপে সক্রিয় আগ্নেয়গিরি এটনায় আবারও অগ্নুৎপাত শুরু হয়েছে। চারপাশে ছিটকে পড়তে শুরু করেছে লাভা। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে স্থানীয় উদ্ধারকারী দল। অনুমোদিত গাইডদের সঙ্গে পাহাড়ে ওঠা পর্যটকরা আগ্নেয়গিরির লাভার ঝর্ণা নিরাপদে দেখছেন। স্থানীয় নিয়ম অনুযায়ী পর্যটকরা লাভার ধোয়ার কাছ থেকে অন্তত 50 মিটার দূরে থাকতে বাধ্য। পাশাপাশি 2500 মিটার উপরে কোনো ভ্রমণকারীকে অনুমোদিত গাইড ছাড়া উঠতে দেয়া হয় না। নজরদারিতে থাকা কর্মকর্তারা জানান, গাইড ও পর্যটকরা নিয়ম মেনে চলায় এখন পর্যন্ত সব স্বাভাবিক রয়েছে। যুক্তরাষ্ট্রের কলোরাডোর উত্তর পূর্বাঞ্চলে একটি বিমানবন্দরে অবতরণের সময় দুটি ছোট বিমান সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার অঙ্গরাজ্যটির ফোর্ট মর্গান মিউনিসিপাল বিমানবন্দরে এই ঘটনা ঘটে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, একটি বেসরকারি বিমান ও একটি প্রশিক্ষণ বিমানের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সে সময় বিমানে 2 জন করে আরোহী ছিলেন বলে জানা গেছে। তবে এই ঘটনায় কেউ আহত হয়েছেন কিনা সেই বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে বলেও নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। অস্ট্রেলিয়ার সিডনিতে রুশ কনসুলেটের গেটে গাড়ি ঢুকিয়ে দেওয়ার ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। নিউ সাউথ ওয়েলস পুলিশ জানায়, স্থানীয় সময় সকাল 8টার পর কর্মকর্তারা কনসুলেটের সামনে পৌঁছান এবং চালককে গাড়ি থেকে নামতে বলেন। নির্দেশ অমান্য করে চালক গেট ভেদ করেন। প্রত্যক্ষদর্শীরা বলেন, পুলিশ অস্ত্র তাক করে তাকে বের হতে বললেও তিনি গাড়ি ঠেলে কনসুলেটের ভেতরে ঢুকে যান। পরে গাড়িটিকে ট্রাকে করে সরিয়ে নেওয়া হয়। সাময়িক সময়ের জন্য কনসুলেট বন্ধ থাকলেও পরবর্তীতে আবার খুলে দেওয়া হয়েছে। শেষ হলো উত্তর আমেরিকায় প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় সাংস্কৃতিক আয়োজন ফোমানার 39তম আসর। কানাডার মন্ট্রিয়ালে 3 দিনব্যাপী সম্মেলনের শেষ দিনের অনুষ্ঠানে ছিল উপচে পড়া ভিড়। এদিন বাংলাদেশের সঙ্গীত ও চলচ্চিত্রের তারকা শিল্পীরা পারফর্ম করেন। আগামী বছর ফোমানার 40তম আসর বসবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। কানাডা থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট।
ফোবানার শেষ দিনের মঞ্চ। বাংলাদেশের জনপ্রিয় তারকা অভিনয়শিল্পী নুসরাত ফারিয়ার মনোমুগ্ধকর গ্রুপ পারফরম্যান্স। এরপরেই মঞ্চে আসেন অভিনয়শিল্পী জায়েদ খান। বেশ কয়েকটি গানে তার পারফরমেন্সও মুগ্ধ করেছে দর্শকদের। জায়েদ খান ও নুসরাত ফারিয়া একসঙ্গেও মঞ্চ শেয়ার করেছেন। উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশিরা এভাবেই আনন্দে মেতেছেন অনুষ্ঠানে। আমাদের কৃষ্টি কালচারকে ধরে রাখার যে প্রয়াস, এটা আমি এখানে দেখে একদম অভিভূত হয়েছি। আমি এর আগে আরো ফোবানাতে গিয়েছিলাম, বাট এখানে খুব ভালো ক্রাউড হচ্ছে। আমরা সবাই একসাথে মিলে আছি, এটাই আমার ভালো লাগতেছে। এদিন মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী তপন চৌধুরী, ব্যান্ড দল আরকের হাসান ও মূকাভিনয় শিল্পী মশহুরুল হুদা। দীর্ঘদিন পর দর্শকদের সামনে হাজির হন একসময়ের জনপ্রিয় অভিনয় শিল্পী তিন্নি। ফোবানার মঞ্চ তখন উচ্ছ্বাস আনন্দে ভরপুর। আয়োজকরা জানান, আগামী বছর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ডিজনি ওয়ার্ল্ড খ্যাত অরল্যান্ডোতে বসবে ফোবানার 40তম আসর। এ উপলক্ষে স্থানীয় আয়োজক কানাডা বাংলাদেশ সলিডারিটি নতুন আয়োজক সংগঠন অরল্যান্ডো বাংলাদেশ সমিতির কাছে ফোবানার ফ্ল্যাগ হস্তান্তর করে। সুন্দর করে হয়েছে ফোবানা, এবং আমি সবাইকে যারা এসেছেন আমি ধন্যবাদ জানাই সেন্ট্রাল কমিটি থেকে। সেন্ট্রাল ফ্লোরিডাতে যে অনুষ্ঠান করতে যাচ্ছি, আপনারা সকলে দলমত নির্বিশেষে সকলে আসবেন। মিলনায়তনে যখন বর্ণিল অনুষ্ঠানমালা উপভোগ করছেন দর্শক, তখন বাইরে বিভিন্ন পণ্যের স্টলগুলোতেও ছিল উপচে পড়া ভিড়। ভাঙল মিলন মেলা, শেষ হলো 39তম ফোবানা, যেটি নর্থ আমেরিকার সবচেয়ে বড় বাংলাদেশিদের সাংস্কৃতিক উৎসব। আবার 40তম ফোবানা ফ্লোরিডার অরল্যান্ডোর জন্য এখন প্রস্তুত হবেন উত্তর আমেরিকার প্রবাসী বাঙালিরা, বাংলাদেশিরা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, মন্ট্রিয়াল, কানাডা। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে এখনও চাপা পড়ে আছে বহু মানুষ। নিহত বেড়ে 812। সুদানে ভূমিধসে অন্তত 1000 জনের প্রাণহানি। গাজার নিয়ন্ত্রণ চেয়ে পর্যটন নগরী বানানোর মার্কিন পরিকল্পনা প্রত্যাখ্যান হামাসের। ইসরায়েলি হামলায় নিহত অর্ধশতাধিক। ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে বেলজিয়াম। এবং মিয়ানমারে নির্বাচনের আগে বিদ্রোহীদের দমনে হামলা জোরদার জান্তার। হারানো অঞ্চল পুনর্দখলের চেষ্টাও ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের আশা মোদির। এ ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়।